নমস্কার। গল্প পথিক চ্যানেলে আমি মৌ। আমার আজকের নিবেদন হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাস্টারমশাই। রাত্রি তখন প্রায় 2টা। কলিকাতার নিস্তব্ধ শব্দ সমুদ্রে একটুখানি ঢেউ তুলিয়া একটা বড় জুড়ি গাড়ি ভবানীপুরের দিক হইতে আসিয়া বীরজিতলারের মোড়ের কাছে থামিল। সেখানে একটা ঠিকা গাড়ি দেখিয়া আরোহীবাবু তাহাকে ডাকিয়া আনিলেন। তাহার পাশে একটি কোট হ্যাট পরা বাঙালি বিলাত ছেঁড়া যুবা সম্মুখের আসনে 2 পা তুলিয়া দিয়া একটু মদমত্ত অবস্থায় ঘাড় নামাইয়া ঘুমাইতেছিল। এই যুবকটি নতুন বিলাত হইতে আসিয়াছে। ইহারই অভ্যর্থনা উপলক্ষে বন্ধুমহলে একটা খানা হইয়া গেছে। সেই খানা হইতেই ফিরিবার পথে একজন বন্ধু তাহাকে কিছু দূর অগ্রসর করিবার জন্য নিজের গাড়িতে তুলিয়া লইয়াছে। 2 থেকে 3 বার ঠেলা দিয়া জাগাইয়া কহিলেন, মজুমদার, গাড়ি পাওয়া গেছে, বাড়ি যাও। মজুমদার সংকুচিত হইয়া একটা বিলাতি দিব্য গালিয়া ভাড়াটে গাড়িতে উঠিয়া পড়িল। তাহার গাড়োয়ানকে ভালো করিয়া ঠিকানা বাতলাইয়া দিয়া বুহাম গাড়ির আরোহী নিজের গম্যপথে চলিয়া গেলেন। ঠিকা গাড়ি কিছু দূর সিধা গিয়াই পার্ক স্ট্রিটের সম্মুখে ময়দানের রাস্তায় মোড় লইল। মজুমদার আর একবার ইংরেজি শপথ উচ্চারণ করিয়া আপন মনে কহিল, এ কি, এ তোমার পথ নয়। তারপরে নিদ্রাজড় অবস্থায় ভাবিল, হবেও বা, এটি হয়তো সোজা রাস্তা। ময়দানে প্রবেশ করিতেই মজুমদারের গা কেমন করিয়া উঠিল। হঠাৎ তাহার মনে হইল কোনো লোক নাই, তবু তাহার পাশের জায়গাটা যেন ভর্তি হইয়া উঠিতেছে, যেন তাহার আসনের শূন্য অংশের আকাশটা নিরেট হইয়া তাহাকে ফাঁসিয়া ধরিতেছে। মজুমদার ভাবিল, এ কি ব্যাপার, গাড়িটা আমার সঙ্গে এ কি ব্যবহার শুরু করিল। এই গাড়োয়ান, গাড়োয়ান। গাড়োয়ান কোনো জবাব দিল না। পেছনের খড়গড়ি খুলিয়া ফেলিয়া সহিষ্ণুটার হাত চাপিয়া ধরিল, কহিল, তুম ভিতর আকে ব্যাঠো। সহিস ভীত কণ্ঠে কহিল, নেহি নেহি, সব ভিতর নেহি জায়গা। শুনিয়া মজুমদারের গায়ে কাটা দিয়া উঠিল। সে জোর করিয়া সহিসের হাত চাপিয়া কহিল, জলদি ভিতর আও। তখন সহিস সবলে হাত ছিনাইয়া লইয়া নামিয়া দৌড় দিল। তখনই মজুমদার পাশের দিকে ভয়ে ভয়ে তাকাইয়া দেখিতে লাগিল। কিছুই দেখিতে পাইল না, তবু মনে হইল পাশে একটা অটল পদার্থ একেবারে চাপিয়া বসে আছে। কোনো মতে গলার আওয়াজ আনিয়া মজুমদার কহিল, গাড়োয়ান, গাড়ি রোখো। বোধ হইল গাড়োয়ান যেন দাঁড়াইয়া উঠিল, 2 হাত রাশ টানিয়া ঘোড়া থামাইতেই চেষ্টা করিল। ঘোড়া কোনো মতেই থামিল না। না থামিয়া ঘোড়া দুটা রেড রোডের রাস্তা ধরিয়া পুনর্বার দক্ষিণের দিকে মোড় লইল। মজুমদার ব্যস্ত হইয়া কহিল, আরে কাহা যাতা? কোনো উত্তরই পাইল না। পাশের শূন্যতার দিকে রহিয়া রহিয়া কটাক্ষ করিতে করিতে মজুমদারের সর্বাঙ্গ দিয়া ঘাম ছুটিতে লাগিল। কোনো মতে আড়ষ্ট হইয়াই নিজের শরীরটাকে যতদূর সংকীর্ণ করতে হয় তাহা সে করিল, কিন্তু সে যতটুকু জায়গা ছাড়িয়া দিল ততটুকু জায়গা ভরিয়া উঠিল। মজুমদার মনে মনে তর্ক করিতে লাগিল। কোনো প্রাচীন যুগ ইউরোপীয় জ্ঞানী বলিয়াছেন, নেচার অ্যাবুস বাকাম, তাই তো দেখিতেছি।
কিন্তু এটা কি রে? এটা কি নেচার? যদি আমাকে কিছু না বলে তবে আমি এখনই ইহাকে সমস্ত জায়গাটা ছাড়িয়া দিয়া লাফাইয়া পড়ি। লাফ দিতে সাহস হইল না, পাছে পেছনের দিক হইতে অভাবিতপূর্ব একটা কিছু ঘটে। সে পাহাড়ওয়ালা বলিয়া ডাক দেবার চেষ্টা করিল, কিন্তু বহু কষ্টে এমনি একটুখানি অদ্ভুত ক্ষীণ আওয়াজ বাহির হইল যে অত্যন্ত ভয়ের মধ্যেও তাহার হাসি পাইল। অন্ধকারে ময়দানের গাছগুলো ভূতের নিস্তব্ধ পার্লামেন্টের মতোই পরস্পর মুখোমুখি করিয়া দাঁড়াইয়া রহিল, এবং গ্যাসের খুঁটিনাটিগুলো সমস্তই যেন জানে, অথচ কিছুই যেন বলিবে না, এমনিভাবেই খাড়া হইয়া মিটমিটে আলোকশিখায় চোখ টিপিতে টিপিতে রাখল। মজুমদার মনে করিল চট করিয়া ডাক লম্ফে সামনের আসনে গিয়া বসিবে। যেমনি মনে করা অমনি অনুভব করিল সামনের আসন হইতে কেবলমাত্র একটা চাহনি তার মুখের দিকে তাকাইয়া আছে। চক্ষু নাই, কিচ্ছু নাই, অথচ একটা ভয়াবহ চাহনি। সে চাহনি যে কাহার তাহা যেন মনে পড়িতেছে, অথচ কোনো মতেই যেন মনে আনতে পারিতেছেন না তিনি। মজুমদার দুই চক্ষু জোর করিয়া বুঝিবার চেষ্টা করিল, কিন্তু ভয়ে বুঝিতেই পারিল না। সেই অনির্দেশ্য চাহনি দিকে দু চোখ এমন শক্ত করিয়া মেলিয়া রহিল যে নিমেষ ফেলিতেও সময় পাইল না। এদিকে গাড়িটা কেবলই ময়দানের রাস্তার উত্তর হইতে দক্ষিণে ও দক্ষিণ হইতে উত্তরে চক্রপথে ঘুরিতেই লাগিল। ঘোড়া দুটো ক্রমেই যেন উন্মাত্ত হইয়া উঠিল, তাহাদের বেগ কেবল বাড়িয়া চলিল। গাড়ির খড়খড়গুলো থরথর করিয়া কাঁপিয়া ঝরঝর শব্দ করিতে লাগল। এমন সময় গাড়িটা যেন কিসের উপর একটা ধাক্কা খাইয়া হঠাৎ থামিয়া গেল। মজুমদার চকিত হইয়া দেখিল তাহাদের রাস্তার গাড়ি দাঁড়াইয়াছে ও গাড়োয়ান তাহাকে নাড়া দিয়া জিজ্ঞাসা করিতেছে, সাহেব, কোথায় যাইতে হইব বলো? মজুমদার রাগিয়া জিজ্ঞাসা করিল, এতক্ষণ ধরিয়া আমাকে ময়দানের মধ্যে ঘুরাইলি কেন? গাড়োয়ান আশ্চর্য হইয়া কহিল, ওই ময়দানের মধ্যে তো ঘুরাই নাই। মজুমদার বিশ্বাস না করিয়াই কহিল, তবে এ কি শুধু স্বপ্ন? গাড়োয়ান একটু ভাবিয়াই ভীত হইয়া কহিল, বাবু সাহেব, বুঝি শুধু স্বপ্ন নহে, আপনার এই গাড়িতেই আজ 3 বছর হইল একটা ঘটনা ঘটিয়াছিল। মজুমদার তখন নেশা ও ঘুমের ঘোর সম্পূর্ণ ছাড়িয়া যাওয়াতে গাড়োয়ানের গল্পে কর্ণপাত না করিয়া ভাড়া চুকাইয়া দিয়া চলিয়া গেল। কিন্তু রাত্রে তাহার ভালো করিয়া ঘুম হইল না। কেবল সে ভাবিতে লাগিল, সেই চাহনি কার? অধর মজুমদারের বাপ সামান্য শিপ সরকারি হইতে আরম্ভ করিয়া একটা বড় হৌসের মুছদ্দিরিগিরি পর্যন্ত উঠিয়াছিলেন। অধরবাবু বাপের উপার্জিত নগদ টাকা সুদে খাটাইতেন, তাহার আর নিজের খাটিতে হয় না। বাপ মাথায় সাদা ফেটা বাঁধিয়া পালকিতে করিয়া আপিসে যাইতেন। এদিকে তাহার ক্রিয়াকর্ম ধান দানও যথেষ্ট ছিল। বিপদে আপদে অভাবে অনাটনে সকল শ্রেণীর লোকেই যে তাহাকে আসিয়া ধরিয়া পড়িত, ইহাই ছিল তার বিশাল গর্বের বিষয়। অধরবাবু বড় বাড়ি ও গাড়ি জুড়ি করিয়াছেন, কিন্তু লোকের সঙ্গে আর তাহার সম্পর্ক নেই। কেবল টাকা ধারের দালাল আসিয়া তাহার বাঁধানো হুকায় তামাক টানিয়া যায় এবং
অর্টানি আপিসের বাবুদের সঙ্গে স্ট্যাম্প দেওয়া দলিলের শর্ত সম্বন্ধে আলোচনা হইয়া থাকে। তাহার সংসারে খরচপত্র সম্বন্ধে হিসাবের এমনি কষাকষি যে পাড়ার ফুটবল ক্লাবের নাছোড়বান্দা ছেলেরাও বহু চেষ্টায় তাহার তহবিলের দন্তফুটো করিতে পারে নাই। এমন সময় তাহার ঘরকান্নার মধ্যে একটি অতিথির আগমন হইল। ছেলে হলো না করিতে করিতেই অনেকদিন পরে তাহার একটি ছেলে জন্মিল। ছেলেটির চেহারা তাহার মার ধরনের, বড় বড় চোখ, টিকালো নাক, রং রজনীগন্ধার পাপড়ির মতো। যে দেখিল সেই বলিল, আহা, ছেলে তো নয়, যেন কার্তিক। অধরবাবুর অনুগত অনুচর রতিকান্ত বলিল, বড় ঘরের ছেলের যেমনি হওয়া উচিত তেমনি হইয়াছে। ছেলেটির নাম হইল বেণুগোপাল। ইতিপূর্বে অধরবাবুর স্ত্রী ননিবালা সংসার খরচ লইয়া স্বামীর বিরুদ্ধে নিজের মতো তেমন জোর করিয়া কোনোদিনও খাটায় নাই। দুটো একটা শখের ব্যাপার অথবা লৌকিকতার অত্যাবশ্যক আয়োজন লইয়া মাঝে মাঝে বচসা হইয়াছে বটে, কিন্তু শেষকালে স্বামীর কৃপাণতার প্রতি অবজ্ঞা করিয়া নিঃশব্দ হার মানিয়াছে। এবারে ননিবালাকে অধরলাল আটিয়া উঠতে পারিলেন না। বেণুগোপাল সম্বন্ধে তাহার হিসেব এক এক পা করিয়া হরিতে লাগিল। তাহার পায়ের মল, হাতের বালা, গলার হার, মাথার টুপি, তাহার দিশি বিলাতি নানা রকমের নানা রঙের সাজসজ্জা সম্বন্ধে ননিবালা যাহা কিছু দাবি উত্থাপিত করিলেন, সবকটাই তিনি কখনো নীরব অশ্রুপাতে, কখনো সরব বাক্যবর্ষণে জিতিয়া লইলেন। বেণুগোপালের জন্য যাহা দরকার এবং যাহা দরকার নয় তাহা চাই, সেখানে শূন্য তহবিলের গুজর বা ভবিষ্যতের ফাঁকা আশ্বাস একদিনও খাটিল না। বেণুগোপাল বাড়িয়া উঠিতে লাগিল। বেণুর জন্য খরচ করাটা অধরলালের অভ্যাস হইয়া আসিল। তাহার জন্য বেশি মাহিনা দিয়া অনেক পাশ করা এক বুড়ো মাস্টার রাখিলেন। এই মাস্টার বেণুকে মিষ্ট ভাষায় ও শিষ্টাচারে বশ করিবার অনেক চেষ্টা করিলেন, কিন্তু তিনি নাকি বরাবরই ছাত্রদিগকে পড়া শাসন চালাইয়াই আজ পর্যন্ত মাস্টারি মর্যাদা অক্ষুণ্ণ রাখিয়া আসিয়াছে। সেই সঙ্গে তাহার ভাষার মিষ্টতা ও আচারের শিষ্টতায় কেবল বেসুরি লাগিল। সেই শুষ্ক সাধন ছেলে ভুলিল না। ননিবালা অধরলালকে কহিলেন, ও তোমার কেমন মাস্টার? ওকে দেখিলেই যে ছেলে অস্থির হইয়া উঠে, ওকে ছাড়িয়া দাও। বুড়ো মাস্টার বিদায় হইল। সেকালে মেয়ে যেমন স্বয়ংবরা হইত, তেমনি ননিবালার ছেলে স্বয়ং মাস্টার হইতে বসিল। সে যাহাকে না বরিয়া লইবে তাহার সকল পাস ও সকল সার্টিফিকেটই বৃথা। এমনই সময়টিতে গায়ে একখানি ময়লা চাদর ও পায়ে ছেঁড়া ক্যাম্বিসের জুতা পরিয়া মাস্টারির উমেদাইতে হরলাল আসিয়া জুটিল। তাহার বিধবা মা পরের বাড়িতে রাধিয়া ও ধান ভাঙিয়া তাহাকে মফস্বলের এন্ট্রান্স স্কুলে কোনো মতে এন্ট্রান্স পাস করিয়েছে। এখন হরলাল কলকাতা কলেজে পড়িবে বলিয়া প্রাণপণ প্রতিজ্ঞা করিয়া বাহির হইয়াছে। অনাহারে তাহার মুখের নিম্ন অংশ শুকাইয়া ভারতবর্ষের কন্যাকুমারীর মতো সরু হইয়া আসিয়াছে। কেবল মস্ত কপালটা হিমালয়ের মতো প্রশস্ত হইয়া অত্যন্ত চোখে পড়িতেছে। মরুভূমির বালু হইতে সূর্যের আলো যেমন ঠিকরাইয়া পড়ে, তেমনি তাহার দুই চোখ হইতেও দৈন্যের একটা অস্বাভাবিক দীপ্ত বাহির হইতেছে। দারোয়ান জিজ্ঞাসা করিল, তুমি কি চাও? কাহাকে চাও? হরিলাল ভয়ে ভয়ে কহিল,
বাড়ির বাবুর সঙ্গে দেখা করতে চাই। দারোয়ান কহিল, দেখা হইবে না। তাহার উত্তরে হরলাল কি বলিবে ভাবিয়া না পাইয়া ইতস্তত করিতেছিল। এমন সময় 7 বছরের ছেলে বেণুগোপাল বাগানে খেলা সারিয়া দৌড়তে আসিয়া উপস্থিত হইল। দারোয়ান হরলালকে দ্বিধা করিতে দেখিয়া আবার কহিল, বাবু চলে যাও। বেণুর হঠাৎ জিদ চড়িল। সে কহিল, নেহি জায়গা। বলিয়া সে হরলালের হাত ধরিয়া তাহাকে দোতলার বারান্দায় তাহার বাপের কাছে লইয়া হাজির করিল। বাবু তখন দিবানিদ্রা সারিয়া জড়ো অলসভাবে বারান্দার বেতের কেদারায় চুপচাপ বসিয়া পা দোলাইতেছিলেন ও বৃদ্ধ রতিকান্ত একটা কাঠের চৌকিতে আসন করিয়া বসিয়া ধীরে ধীরে তামাক টানিতেছিল। সেদিন এই সময়ে এই অবস্থায় দৈবক্রমে হরলালের মাস্টারের বাহাল হইয়া গেল। রতিকান্ত জিজ্ঞাসা করিল, আপনার পড়া কি পর্যন্ত? হরলাল একটুখানি মুখ নিচু করিয়া কহিল, ইন্ট্রান্স পাস করেছি। রতিকান্ত ভ্রু কুচকিয়া কহিল, শুধু ইন্ট্রান্স পাস? আমি বলি কলেজ পড়িয়াছেন? আপনার বয়সও তো নেহাত কম দেখি না। হরলাল চুপ করিয়া রহিল। আশ্রিত ও আশ্রয় প্রত্যাশী দিগকে সকল রকমের পীড়ন করাই রতিকান্তের প্রধান আনন্দ ছিল। রতিকান্ত আদর করিয়া বেণুকে কোলের কাছে টানিয়া লইবার চেষ্টা করিয়া কহিল, অত এমএ বিয়ে আসিল ও গেল, কাহাকেও তো পছন্দ হইল না। আর শেষকালে কি সোনাবাবু এন্ট্রান্স পাস করা মাস্টারের কাছে পড়িবেন? বেণু রতিকান্তর আদরের আকর্ষণ জোর করিয়া ছাড়াইয়া লইয়া কহিল, যাও। রতিকান্তকে বেণু কোনো মতেই সহ্য করতে পারত না, কিন্তু রতিও বেণুর এই অসহিষ্ণুতাকে তাহার বাল্য মাধুর্যের একটা লক্ষণ বলিয়া ইহাতে খুব আমোদ পাইবার চেষ্টা করিত এবং তাহাকে সোনাবাবু চাঁদবাবু বলিয়া খ্যাপাইয়া আগুন করিয়া তুলিত। হরলালের উমেদারি সফল হওয়া শক্ত হইয়া উঠিয়াছিল। সে মনে মনে ভাবিতেছিল, এইবার কোনো সুযোগে চৌকি হইতে উঠিয়া বাহির হইতে পারিলে বাঁচা যায়। এমন সময়ে অধরলালের সহসা মনে হইল, এই ছোকরাটিকে নিতান্তই সামান্য মাহিনা দিলেও পাওয়া যাইবে। শেষকালে স্থির হইল, হরলাল বাড়িতেই থাকিবে, খাইবে ও 5 টাকা করিয়া বেতন পাইবে। বাড়িতে রাখিয়া যতটুকু অতিরিক্ত দাক্ষিণ্য প্রকাশ করা হইবে, তাহার বদলে অতিরিক্ত কাজ আদায় করিয়া লইয়া এতটুকু দয়া সার্থক হইবে পারিবে। এবারে মাস্টার টিকিয়া গেল। প্রথম হইতে হরলালের সঙ্গে বেণুর এমনি জমিয়া গেল যেন তাহারা 2 ভাই। কলকাতায় হরলালের আত্মীয় বন্ধু কেহই ছিল না। এই সুন্দর ছোট ছেলেটি তাহার সমস্ত হৃদয় জড়িয়া বসিল। অভাগা হরলালের এমন করিয়া কোনো মানুষকে ভালোবাসি সুযোগ ইতিপূর্বে কখনো ঘটে নাই। কি করিলে তাহার অবস্থা ভালো হইবে এই আশায় সে বহু কষ্টে বই জোগাড় করিয়া কেবলমাত্র নিজের চেষ্টায় দিনরাত শুধু পড়া শুরু করিয়াছে। মাঝে পরাধীন থাকতে হইয়াছিল বলিয়া ছেলের শিশু বয়স কেমন সংকোচেই কাটিয়াছে। নিষেধের গণ্ডি পার করিয়া দুষ্টুমির দ্বারা নিজের বাল্য প্রতাপকে জয়শালী করবার সুখ সে কোনোদিনও পায়নি। সে কাহারও দলে ছিল না। সে আপনার ছেঁড়া বই ও ভাঙা প্লেটের মাঝখানে একাই ছিল।
জগতে জন্মিয়া যে ছেলেকে শিশুকালেই নিস্তব্ধ ভালো মানুষ হইতে হয়, তখন হইতে মাতার দুঃখ ও নিজের অবস্থা যাহাকে সাবধানে বুঝিয়া চলিতে হয়। সম্পূর্ণ অবিবেচক হইবার স্বাধীনতা যাহার ভাগ্যে কোনোদিনও জোটে নাই, আমোদ প্রবোধ করিয়া চাঞ্চল্যতাকর বা দুঃখ পাইয়া কাদা, এ দুটোই যাহাকে অন্য লোকের অসুবিধা ও বিরক্তির ভয়ে সমস্ত শিশুশক্তি প্রয়োগ করিয়া চাপিয়া যাইতে হয়, তাহার মতো করুণার পাত্র অথচ করুণা হইতে বঞ্চিত জগতে আর কে আছে? সেই পৃথিবীর সকল মানুষের নিজ চাপা পড়া হরলাল নিজেও জানিত না, তাহার মনের মধ্যে এত স্নেহের রস অবসরের অপেক্ষায় এমন করিয়া জমা হইয়াছিল, বেণুর সঙ্গে খেলা করিয়া, তাহাকে পড়াইয়া, অসুখের সময় তাহার সেবা করিয়া হরলাল স্পষ্ট বুঝিতে পারিল, নিজের অবস্থার উন্নতি করার চেয়েও মানুষের আর একটা জিনিস আছে, সে যখন পাইয়া বসে তখন তাহার কাছে আর কিছুই লাগে না। বেণু হরলালকে পাইয়া বাঁচিল, কারণ ঘরে সে একটিই ছেলে, একটি অতি ছোট ও আরেকটি 3 বছরের বোন আছে। বেণু তাহাদিগকে সঙ্গদানের যোগ্যই মনে করে না। পাড়ার সমবয়সী ছেলের অভাব নেই, কিন্তু অধরলাল নিজের ঘরকে অত্যন্ত বড় ঘর বলিয়া নিজের মনে নিশ্চয় স্থির করিয়া রাখিতে মেলামেশা করিবার উপযুক্ত ছেলে বেণুর ভাগ্যে জুটিল না। কাজেই হরলাল তাহার একমাত্র সঙ্গ হইয়া উঠিল। অনুকূল অবস্থায় বেণুর যে সকল দৌরাত্ম্য 10 জনের মধ্যে ভাগ হইল, এই রকম সহনযোগ্য হইতে পারিত তাহা সমস্তই একা হরলালকেই বহিতে হইত। এই সমস্ত উপদ্রব প্রতিদিন সহ্য করিতে করিতে হরলালের স্নেহ আরো দৃঢ় হইয়া উঠিতে লাগিল। বতিক্রান্ত বলিতে লাগিল, আমাদের সোনাবাবুকে মাস্টার মশাই মাটি করিতে বসিয়াছেন। অধরলালের মাঝে মাঝে মনে হইতে লাগিল, মাস্টারের সঙ্গে ছাত্রের সম্বন্ধটি ঠিক যেন যথার্থিত হইতেছে না, কিন্তু হরলালকে বেণুর কাছ হইতে তেফাত করে এমন সাধ্য এখন আর কারো আছে কি? বেণুর বয়স এখন 11। হরলাল FA পাশ করিয়া জলপানি পাইয়া 3য় বর্ষে পড়িতেছে। ইতিমধ্যে কলেজে তাহার 2টি-1টি বন্ধু সে জোটে নাই তাহা নহে, কিন্তু ওই 11 বছরের ছেলেটি তাহার সকল বন্ধুর সেরা। কলেজ হইতে ফিরিয়া বেণুকে লইয়া সে গোলদিঘি এবং কোনো দিনও ইডেন গার্ডেনে বেড়াইতে যাইত। তাহাকে গ্রিক ইতিহাসের বীরপুরুষদের কাহিনী বলিত, আবার তাহাকে স্কট ও ভিক্টর হুগার গল্প একটু একটু করিয়া বাংলায়ও শুনাইত। উচ্চস্বরে তাহার কাছে ইংরেজি কবিতা আবৃত্তি করিয়া তাহা তর্জমা করিয়া ব্যাখ্যাও করিত। তাহার কাছে শেক্সপিয়ারের জুলিয়াস সিজার মানে করিয়া পড়িয়া তাহা হইতে অ্যান্টনির বক্তৃতা মুখস্থ করিবার চেষ্টা করিত। ওই একটুখানি বালক হরলালের হৃদয় উদ্বোধনের পক্ষে যেন সোনার কাঠির মতো হইয়া উঠিল। একলা বসিয়া যখন পড়া মুখস্থ করিত, তখন ইংরাজি সাহিত্য সে এমন করিয়া মনের মধ্যে গ্রহণ করে নাই। এখন সে ইতিহাস বিজ্ঞান সাহিত্য যাহা কিছুই পড়ে, তাহার মধ্যে কিছু রস পাইলেই সেটা আগে বেণুকে দিবার জন্য আগ্রহ বোধ করে, এবং বেণুর মনে সে আনন্দ সঞ্চার করিবার চেষ্টাতেই তাহার নিজের বুঝিবার শক্তি ও আনন্দের অধিকার যেন 2 গুণ বাড়িয়া যায়। বেণু স্কুল হইতে আসিয়াই কোনো মতে তাড়াতাড়ি জলপান সারাইয়াই হরলালের কাছে যাইবার জন্য একেবারে ব্যস্ত হইয়া উঠিল। তাহার মা তাহাকে কোনো ছুতার কোনো প্রলোভনে অন্তঃপুরে ধরিয়া রাখিতে পারিল না। ননিবালার ইহা ভালো লাগে না। তাহার মনে হইত
হরলাল নিজের চাকরি বজায় রাখিবার জন্যই ছেলেকে এত করিয়া বশ করিবার চেষ্টা করিতেছে। সে একদিন হরলালকে ডাকিয়া পর্দার আড়াল হইতে বলিল, তুমি মাস্টার, ছেলেকে কেবল সকালে 1 ঘন্টা আর বিকালে 1 ঘন্টা পড়াইবে, দিন রাত্রি উহার সঙ্গে লাগিয়া থাকো কেন? আজকাল ও যে মা বাপ কাহাকেও মানে না, ও কেবল শিক্ষা পাইতেছে। আগে যে ছেলে মা বলিতে একেবারে নাচিয়া উঠিত, আজ সে তাহাকে ডাকিয়াও পাওয়া যায় না। বেনু অনেক বড় লোকের ছেলে, তোমার এত মাখামাখি কিসের জন্য? সেদিন রতিকান্ত অধরবাবুর কাছে গল্প করিতেছিল যে তাহার জানা 3-4 জন লোক বড় মানুষের ছেলের মাস্টারি করিতে আসিয়াই ছেলের মন এমন করিয়া বশ করিয়া লইয়াছে যে ছেলে বিষয়ের অধিকারী হইলেই তাহারই সর্বেসর্বা হইয়া ছেলেকে স্বেচ্ছামতো চালাইয়াছে। হরলালের প্রতিটি ইশারা করিয়াই যে এ সকল কথা বলা হইতেছিল তাহা হরলালের বুঝিতে আর বাকি ছিল না। তবু সে চুপ করিয়া সমস্ত সহ্য করিয়া গিয়াছিল। কিন্তু আজ বেনুর মার কথা শুনিয়া তাহার বুক ভাঙিয়া গেল। সে বুঝিতে পারিল বড় মানুষের ঘরে মাস্টারের পদবিটা কি। গোয়াল ঘরের ছেলেকে দুধ যোগাইবার যেমন গরু আছে, তেমনি তাহাকেও বিদ্যা যোগাইবার একটা মাস্টারও রাখা হইয়াছে। ছেলের সঙ্গে স্নেহপূর্ব আত্মীয়তার সম্বন্ধ স্থাপন এত বড় একটা স্পর্ধা যে বাড়ির চাকর হইতে গৃহিণী পর্যন্ত কেউই তাহা সহ্য করিতে পারে না, এবং সকলেই সেটাকে স্বার্থ সাধনেরই একটা চাতুরী বলিয়াই জানে। হরলাল কম্পিত কণ্ঠে বলিল, মা, বেনুকে আমি কেবল পড়াইব, তাহার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকিবে না। সেদিন বিকালে বেনুর সঙ্গে তাহার খেলিবার সময়ে হরলাল কলেজ হইতে ফিরিলই না। কেমন করিয়া যেন রাস্তায় রাস্তায় ঘুরিয়া সে সময় কাটাইল তাহা সেই জানে। সন্ধ্যা হইলে যখন সে পড়াইতে আসিল, তখন বেনু মুখ ভার করিয়া রহিল। হরলাল তাহার অনুপস্থিতির কোনো জবাবদিহি না করিয়া পড়াইয়া গেল। সেদিন পড়া সুবিধা মতো হইল না। হরলাল প্রতিদিন রাত্রি থাকিতেই উঠিয়া তাহার ঘরে বসিয়া পড়া করিত। বেনু সকালে উঠাইয়াই মুখ ধুইয়া তাহার কাছে ছুটিয়া যাইত। বাগানে বাঁধানো চৌবাচ্চার মাহু ছিল। তাহাদিগকে মুড়ি খাওয়ানোর ইহাদের একটা কাজ ছিল। বাগানের এক কোণে কতগুলো পাথর সাজাইয়া ছোট ছোট রাস্তা, ছোট ছোট গেট ও বেড়াতরি করিয়া বেনু বাল্যখিল্য ঋষির আশ্রমের উপযুক্ত একটা অতি ছোট বাগান বসাইয়াছিল। সে বাগানে মালির কোনো অধিকার ছিল না। সকালে এই বাগানের চর্চা করা তাদের দ্বিতীয় কাজ। তারপরে রৌদ্র বেশি হইলেই বাড়ি ফিরিয়া বেনু হরলালের কাছে পড়িতে বসিত। কাল শয়ান্নে যে গল্পের অংশ শোনা হয় নাই, সেইটি শুনিবার জন্যই আজ বেনু যথাসাধ্য ভোরে উঠিয়া বাহিরে ছুটিয়া আসাইয়াছিল। সে মনে করিয়াছিল সকালে উঠিয়া সে আজ মাস্টারমশাইকে বুঝি জিতিয়াছে। ঘরে আসিয়া দেখিল মাস্টারমশাই নাই। দারোয়ানকে সে জিজ্ঞাসা করিয়া জানিল মাস্টারমশাই বাহির হইয়া গিয়াছেন। সেদিনও সকালে পড়ার সময় বেনু ক্ষুদ্র হৃদয়টুকুর বেদনা লইয়া মুখ গম্ভীর করিয়া রহিল। সকালবেলায় হরলাল কেন যে বাহির হইয়া গিয়েছিল তাহা জিজ্ঞাসা করিল না। হরলাল বেনুর মুখের দিকে না চাহিয়া বইয়ের পাতার ওপর চোখ রাখিয়া পড়াইয়া গেল। বেনু বাড়ির ভেতরে তাহার মার কাছে যখন খাইতে বসিল,
তখন তাহার মা জিজ্ঞাসা করিলেন, কাল বিকেল হতে তোর কি হইয়াছে বল দেখি? মুখকানা হাড়ি করিয়া আছিস কেন? ভালো করিয়া খাচ্ছিস না? ব্যাপারখানা কি? বেনু কোনো উত্তর করিল না। আহারের পর মা তাহাকে কাছে টানিয়া আনিয়া তাহার গায়ে হাত বুলাইয়া অনেক আদর করিয়া যখন তাহাকে বারবার প্রশ্ন করিতে লাগিলেন, তখন সে আর থাকিতে পারিল না। ফুপাইয়া ফুপাইয়া কাঁদিয়া উঠিল, বলিল, মাস্টার মশাই। মা কহিলেন, মাস্টার মশাই কি? বেনু বলিতে পারিল না মাস্টার মশাই কি করিয়াছেন। কি যে অভিযোগ তাহা ভাষায় ব্যক্ত করা খুবই কঠিন। ননিবালা কহিলেন, মাস্টার মশাই বুঝি তোর মার নামে তোর কাছে লাগাইয়াছেন? সে কথার কোনো অর্থ বুঝিতে পারিলাম না। বেনু উত্তর না করিয়াই চলিয়া গেল। ইতিমধ্যে বাড়িতে অধরবাবুর কতগুলি কাপড় চোপড় চুরি হইয়া গিয়াছে। পুলিশকে খবর দেওয়া হইল। পুলিশ খানা তল্লাশিতে হরলালের বাক্স সন্ধান করিতে ছাড়িল না। রতিকান্ত নিতান্তই নিরীহভাবে বলিল, যে লোক লইয়াছে সে কি আর মাল বাক্সর মধ্যে রাখিয়াছে? মালের কোনো কিনারাই হইল না। এরূপ লোকসান অধরলালের পক্ষে অসহ্য। তিনি পৃথিবী শুদ্ধ লোকের ওপর চটিয়া উঠিলেন। রতিকান্ত কহিলেন, বাড়িতে অনেক লোক রহিয়াছে, কাহাকেও বা দোষ দেবেন, কাহাকেই বা সন্দেহ করিবেন? যাহার যখন খুশি আসিতেছে আর যাইতেছে। অধরলাল মাস্টারকে ডাকিয়া বলিলেন, দেখো হরলাল, তোমাদের কাউকে বাড়িতে রাখা আমার পক্ষে আর সুবিধে হইবে না। এখন হইতে তুমি আলাদা বাসায় থাকিয়া বেনুকে ঠিক সময় মতো পড়াইয়া যাইবে। এই হইলেই ভালো হয়। না হয় আমি তোমার 2 টাকা মাইনে বৃদ্ধি করিয়া দিতে রাজি আছি। রতিকান্ত তামাক টানিতে টানিতে বলিল, এতে ভালোই কথা, উভয় পক্ষেরই ভালো। হরলাল মুখ নিচু করিয়া শুনিল, তখন কিছু বলিতে পারিল না। ঘরে আসিয়া অধরবাবুকে চিঠি লিখিয়া পাঠাইল। নানা কারণে বেনুকে পড়ানো তাহার পক্ষে সুবিধে হইবে না। অতএব আজই সে বিদায় গ্রহণ করিবার জন্য প্রস্তুত হইয়াছে। সেদিন বেনু স্কুল হইতে ফিরিয়া আসিয়া দেখিল মাস্টারমশাইয়ের ঘর শূন্য। তাহার সেই ভগ্নপ্রায় টিনের পেটরাটিও নাই। দড়ির উপর তাহার চাদর ও গামছা ঝুলিত। সে দড়িটা আছে, কিন্তু চাদর আর গামছা নেই। টেবিলের ওপর খাতাপত্র ও বই এলোমেলো ছড়ানো থাকিত। তাহার বদলে সেখানে একটা বড় বোতলের মধ্যে সোনালি মাছ ঝকঝক করিতে করিতে ওঠানামা করিতেছে। বোতলের গায়ের উপর মাস্টারমশাইয়ের হস্তাক্ষরে বেনুর নাম লেখা একটা কাগজ আটা, আর একটা নতুন ভালো বাঁধাই করা ইংরেজি ছবির বই। তাহার ভিতরকার পাতায় এক প্রান্তে বেনুর নাম ও তার নিচে আজকের তারিখের মাস ও সন দেওয়া আছে। বেনু ছুটিয়া তাহার বাপের কাছে গিয়া কহিল, বাবা, মাস্টারমশাই কোথায় গেছেন?
বাপ তাহাকে কাছে টানিয়া লইয়া কহিলেন, তিনি কাজ ছাড়িয়া দিয়া চলিয়া গেছে। বেনু বাপের হাত ছাড়াইয়া লইয়া পাশের ঘরে বিছনার উপরে উপুর হইয়া পড়িয়া কাঁদিতে লাগিল। অধরবাবু ব্যাকুল হইয়া কি করিবেন কিছুই ভাবিয়া পাইলেন না। পরদিন বেলা 10:30টার সময় হরলাল একটা মেসের ঘরে তক্তপোষের ওপর উন্মাদনা হইয়া বসিয়া কলেজে যাইবে কি না ভাবিতেছে। এমন সময় হঠাৎ দেখিল প্রথমে অধরবাবুদের দারোয়ান ঘরে প্রবেশ করিল এবং তাহার পেছনে বেনু ঘরে ঢুকিয়াই হরলালের গলা জড়াইয়া ধরিল। হরলালের গলার স্বর আটকাইয়া গেল। কথা কহিতে গেলেই তাহার দুচোখ দিয়া জল ঝরিয়া পড়িবে এই ভয়ে সে কোনো কথাই কহিতে পারিল না। বেনু কহিল, মাস্টার মশাই, আমাদের বাড়ি চলো। বেনু তাহাদের বৃদ্ধ দারোয়ানের চন্দ্রভানকে ধরিয়া পড়িয়াছিল। যেমন করিয়াই হোক মাস্টার মশাইয়ের বাড়িতে তাহাকে লইয়া যাইতেই হবে। পাড়ার যে মুটে হরওয়ালের পেটরা বহিয়া আনিয়াছিল তাহার কাছ হইতেই সন্ধান লইয়া আজ স্কুলে যাইবার গাড়িতে চন্দ্রভান বেনুকে হরলালের মেসে আনিয়া উপস্থিত করিয়াছে। কেন যে হরলালের পক্ষে বেনুদের বাড়ি যাওয়া একেবারেই অসম্ভব তাহা সে বলিতেও পারিল না, অথচ তাহাদের বাড়িতেও যাইতে পারিল না। বেনু যে তাহার গলা জড়াইয়া ধরিয়া তাহাকে বলিয়াছিল, আমাদের বাড়ি চলো। এই স্পর্শ ও এই কথার স্মৃতি কতদিনে কত রাত্রে তাহার কণ্ঠ চাপিয়া ধরিয়া যেন তাহার নিঃশ্বাস রোধ করিয়াছে। কিন্তু ক্রমে এমনও দিন আসিল যখন দুই পক্ষেই সমস্ত চুকিয়া গেল। বক্ষের শিরা আঁকড়াইয়া ধরিয়া বেদনা নিশাচর বাদুরের মতো আর ঝুলিয়া রহিল না। হরলাল অনেক চেষ্টা করিয়াও পড়াতে আর তেমন করিয়া মনোযোগ করিতে পারিল না। সে কোনো মতে স্থির হইয়া পড়িতে বসিতে পারিত না। সে খানিকটা পড়িবার চেষ্টা করিয়াই ধা করিয়া বই বন্ধ করিয়া ফেলিত এবং অকারণেই দ্রুতপথে রাস্তায় ঘুরিয়া আসিত। কলেজের লেকচারের নোটে মাঝে মাঝে খুব বড় বড় ফাঁক পড়িত এবং মাঝে মাঝে সে সমস্ত আগঝোঁক পাড়িত তাহার সঙ্গে প্রাচীন ইজিপ্টের চিত্রলিপি ছাড়া আর কোনো বর্ণমালারই সাদৃশ্য ছিল না। হরলাল বুঝিল এ সমস্ত ভালো লক্ষণ নয়। পরীক্ষায় সে যদি না পাশ করে বৃত্তি পাইবার কোনো সম্ভাবনাই নাই। বৃত্তি না পাইলে কলকাতায় তাহার একদিনও চলিবে না। ওদিকে দেশে মাকেও 2-4 টাকা পাঠানো যায়। নানা চিন্তা করিয়া চাকুরির চেষ্টার বাহির হইল। চাকুরি পাওয়া কঠিন, কিন্তু না পাওয়া তাহার পক্ষে আরও কঠিন। এই জন্য আশা ছাড়িয়াও আশা ছাড়িতে পারিল না সে। হরলালের সৌভাগ্যক্রমে একটি বড় ইংরেজ সদাগরের আপিসে উমেদারি করিতে গিয়া হঠাৎ সে বড় সাহেবের নজরে পড়িল। সাহেবের বিশ্বাস ছিল তিনি মুখ দেখিয়া লোক চিনতে পারেন। হরলালকে ডাকিয়া তাহার সঙ্গে 2-4 কথা কহিয়াই তিনি মনে মনে বলিলেন, এ লোকটা চলিবে। জিজ্ঞাসা করিলেন, কাজ জানা আছে? হরিলাল কহিল, না। জামিন দিতে পারিবে? তাহার উত্তরেও না। কোনো বড় লোকের কাছ হইতে সার্টিফিকেট আনিতে পারো? কোনো বড় লোককেই সে তো জানে না। শুনিয়া সাহেব আরও যেন খুশি হইয়া কহিলেন, আচ্ছা বেশ, 25 টাকা বেতনের কাজ
আরম্ভ করো। কাজ শিখিলে উন্নতি হইবে। তারপরে সাহেব তাহার বেশভূষার প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া কহিলেন, 15 টাকা আগাম দিতেছি, আপিসের উপযুক্ত কাপড় তরি করিয়াই লইবে। কাপড় তৈরি হইল। হরলাল আপিসেও বাহির হইতে আরম্ভ করিল। বড় সাহেবে তাকে ভূতের মতো খাটাইতে লাগিলেন। অন্য কেরানিরা বাড়ি গেলেও হরিলালের আর ছুটি ছিল না। একদিন সাহেবের বাড়ি গিয়াও তাহাকে কাজ বুঝাইয়া দিয়া আসিতে হইত। এমনি করিয়া কাজ শিখিয়া লইতে হরলালের বিলম্ব হইল না। তাহার সহযোগী কেরানিরা তাহাকে ঠকাইবার অনেক চেষ্টা করিল। তাহার বিরুদ্ধে ওপরওয়ালাদের কাছেও লাগালাগি করিতে লাগিল, কিন্তু এই নিঃশব্দ নিরীহ সামান্য হরলালের কোনো অপকার করিতেই পারিল না। যখন তাহার 40 টাকা মাহিনা হইল, তখন হরলাল দেশ হইতে মাকে আনিয়া একটি ছোটোখাটো গলির মধ্যেই ছোটোখাটো বাড়িতে বাসা করিল। এতদিন পরে তাহার মা দুঃখ খুঁজিল। মা বলিলেন, বাবা, এইবার বউ ঘরে আনবি? হরলাল মাতার পায়ের ধুলা লইয়া বলিল, না, ওইটে মাপ করিতে হইবে। মাতার আর একটি অনুরোধ ছিল। তিনি বলিতেন, তুই যে দিন রাত তোর ছাত্র বেণুগোপালের গল্প করিস, তাহাকে একবার নিমন্ত্রণ করিয়া খাওয়া, তাহাকে আমার দেখিতে ইচ্ছা করে। হরলাল কহিল, মা, এ বাসায় তাহাকে কোথায় বসাইব? বসো, একটা বড় বাসা করি, তাহার পরেই তাহাকে নিমন্ত্রণ করিব। হরলালের বেতন বৃদ্ধির সঙ্গে ছোট গলি হইতে বড় গলি ও ছোট বাড়ি হইতে বড় বাড়িতে তাহার বাস পরিবর্তন হইল। তবু সে কি জানি কি মনে করিয়াই অধরলালের বাড়ি যাইতে বা বেণুকে নিজের বাসায় ডাকিয়া আনিতে কোনো মতেই মন স্থির করিতে পারিল না। হয়তো কোনোদিনও তাহার সংকোচ ঘুচিত না। এমন সময়ে হঠাৎ খবর পাওয়া গেল, বেণুর মা মারা গিয়াছে। শুনিয়া মুহূর্ত বিলম্ব না করিয়াই সে অধরলালের বাড়ি গিয়া উপস্থিত হইল। এই দুই অসমবয়সী বন্ধুতে অনেকদিন পরে আবার একবার মিলন হইল। বেণুর অশৌচের সময় পার হইয়া গেল, তবু এ বাড়িতে হরলালের যাতায়াত চলিতে লাগিল। কিন্তু ঠিক তেমনি আর কিছুই নাই। বেণু এখন বড় হইয়া উঠিয়া অঙ্গুষ্ঠ ও তর্জনী যোগে তাহার নতুন গোফের রেখার সাধ্য সাধনা করিতেছে। চাল চলনে বাবুয়ানা ফুটিয়াছে। এখন তাহার উপযুক্ত বন্ধুবান্ধবেরও অভাব নেই। ফোনোগ্রাফের থিয়েটারে নটীদের ইতর গান বাজাইয়া সে বন্ধুমহলকে আমোদে রাখে। পরিবার ঘরে সেই সাহেব ভাঙা চৌকি ও দাগি টেবিল কোথায় গেল? আয়নাতে, ছবিতে, আসবাবে ঘর যেন ছাতি ফুলিয়া রাখিয়াছে। বেণু এখন কলেজে যায়, কিন্তু দ্বিতীয় বর্ষের সীমানা পার হইবার জন্য তাহার কোনো তাগিদ দেখা যায় না। বাপ স্থির করিয়া আছেন, দু একটা পাশ করিয়াই লইয়াই বিবাহের ঘাটে ছেলের বাজার দর বাড়াইয়া তুলিবেন। কিন্তু ছেলের মা জানিতেন ও স্পষ্ট করিয়া বলিতেন, আমার বেণুকে আমার সামান্য লোকের ছেলের মতো গৌরব প্রমাণ করিবার জন্য পাশের হিসাব দিতে হইবে না। লোহার সিন্ধুকে কোম্পানির কাগজ অক্ষয় হইয়া থাক।
ছেলেও মা তার এ কথাটা বেশ করিয়া মনে মনে বুঝিয়া লইয়াছিল। যাহা হোক, বেণুর পক্ষে সে যে আজ নিতান্তই অনাবশ্যক তাহা হরলাল স্পষ্টই বুঝিতে পারিল, এবং কেবলই থাকিয়া থাকিয়া সেই দিনের কথা মনে পড়িল, যেদিন বেণু হঠাৎ সকালবেলায় তাহার সেই মেঘের বাসায় গিয়া তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিয়াছিল, মাস্টার মশাই, আমাদের বাড়ি চলো। সে বেণু আর নাই, সে বাড়িও নাই। এখন মাস্টার মশাইকে কেই বা ডাকবে? হরলাল মনে করিয়াছিল এইবার বেণুকে তাহাদের বাসার মাঝে মাঝে নিমন্ত্রণ করিবে, কিন্তু তাহাকে আহ্বান করিবার জোর পাইল না। একবার ভাবিল তাহাকে আসিতে বলিব, তাহার পরই ভাবিল বেণু হয়তো নিমন্ত্রণ রক্ষা করিবে, কিন্তু থাক। কিন্তু হরলালের মা ছাড়িলেন না। তিনি বারবার বলিতেই লাগিলেন তিনি নিজের হাতে রাঁধিয়া তাহাকে খাওয়াইবেন। আহা, বাছার মাটা মারা গেছে যে। অবশেষে হরলাল একদিন তাহাকে নিমন্ত্রণ করিতে গেল। কহিল, অধরবাবুর কাজ হইতে অনুমতি লইয়া আসি। বেণু কহিল, অনুমতি লইতে হইবে না। আপনি কি মনে করেন আমি এখনো সেই খোকাবাবু আছি? হরলালের বাসায় বেণু খাইতে আসিল। মা এই কার্তিকের মতো ছেলেটিকে তাহার দুই স্নিগ্ধ চক্ষুর আশীর্বাদে অভিষিক্ত করিয়া যত্ন করিয়াই খাওয়াইল। তাহার কেবল মনে হইতে লাগিল, আহা, এই বয়সের এমন ছেলেকে ফেলিয়া ইহার মা যখন মরিল তখন তাহার প্রাণটা জানি কেমন করিতেছিল। আহার সারাইয়াই বেণু কহিল, মাস্টার মশাই, আমাকে আজ একটু সকাল সকাল যাইতে হইবে। আমার দুই একজন বন্ধু আসিবার কথা আছে। বলিয়া পকেট হইতে সোনার ঘড়ি খুলিয়া একবার সময় দেখিয়া লইল। তাহার পরে সংক্ষেপে বিদায় লইয়া জুড়ি গাড়িতে চড়িয়া বসিল। হরলাল তাহার বাসার দরজার কাছে দাঁড়াইয়া রহিল। গাড়ি সমস্ত গলিকে কাঁপাইয়া দিয়া মুহূর্তের মধ্যেই চোখের বাহির হইয়া গেল। মা কহিলেন, হরলাল, উহাকে মাঝে মাঝে ডাকিয়া আনিস। উহার মা মারা গেছে মনে করিলে আমার প্রাণটা কেমন করিয়া উঠে। হরলাল চুপ করিয়া রহিল। এই মাতৃহীন ছেলেটিকে সান্ত্বনা দিবার মতো সে কোনো প্রয়োজন বোধ করিল না। দীর্ঘশ্বাস ফেলিয়া মনে মনে কহিল, বাস, এই পর্যন্তই, আর কখনো ডাকিব না। একদিন 5 টাকা মাইনের মাস্টারি করেছিলাম বটে, কিন্তু আমি সামান্য হরলাল মাত্র। একদিন সন্ধ্যার পর হরলাল আপিস হইতে ফিরিয়া আসিয়া দেখিল তাহার একতলার ঘরে অন্ধকারে কে একজন বসিয়া আছে। সেখানে যে কোনো লোক আছে তাহা লক্ষ্য না করিয়াই সে বোধহয় উপরে উঠিয়া যাইত, কিন্তু দরজায় ঢুকিয়াই দেখিল এসেন্সের গন্ধে আকাশপূর্ণ। ঘরে প্রবেশ করিয়াই হরলাল জিজ্ঞাসা করিল, কে মশাই? বেণু বলিয়া উঠিল, মাস্টার মশাই, আমি। হরলাল কহিল, এ কি ব্যাপার? কখন আসিয়াছ? বেণু কহিল, অনেকক্ষণ আসিয়াছি। আপনি যে এত দেরি করিয়া আপিস হইতে ফেরেন তাহা তো আমি জানতাম না। বহুকাল হইল সেই যে নিমন্ত্রণ খাইয়া গেছে, তাহার পরে আর একবারও বেণু এ বাসায় আসে নাই। বলা নাই কহা নাই, আজ হঠাৎ এমন করিয়া সে যে সন্ধ্যার সময় এই অন্ধকার ঘরের মধ্যে
অপেক্ষা করিয়া বসিয়া আছে, ইহাতে হরলালের মন উদ্বিগ্ন হইয়া উঠিল। উপরের ঘরে গিয়া বাতি জ্বালাইয়া দুজনে বসিল। হরলাল জিজ্ঞাসা করিল, সব ভালো তো? কিছু বিশেষ খবর আছে? বেনু কহিল, পড়াশুনো ক্রমে তাহার পক্ষে বড়ই একঘেয়ে হইয়া আসিয়াছে। কাহাতক সে বৎসরের পর বৎসর ওই সেকেন্ড ইয়ারের আটকাই পড়িয়া থাকে। তাহার চেয়ে অনেক বয়সে ছোট ছেলেদের সঙ্গে তাহাকে একসঙ্গে পড়িতে হয়। তাহার বড় লজ্জা করে, কিন্তু বাবা কিছুতেই বোঝেন না। হরলাল জিজ্ঞাসা করিল, তোমার কি ইচ্ছে? বেনু কহিল, আমার ইচ্ছা সে বিলাত যায়, ব্যারিস্টার হইয়া আসে, তাহারই সঙ্গে একসঙ্গে পড়িত। এমনকি তাহার চেয়ে পড়াশোনায় অনেক কাঁচা একটি ছেলে বিলাতে যাইবে স্থির হইয়া গেছে। হরলাল কহিল, তোমার বাবার ইচ্ছা জানিয়াছ? বেনু কহিল, জানিয়াছি। বাবা বলিলেন, পাশ না করিলে বিলেতে যাইবার প্রস্তাব তিনি কানিমেও আনিবেন না। কিন্তু আমার মন খারাপ হইয়া গেছে, এখানে থাকলে আমি কিছুতেই পাশ করিতে পারিব না। হরলাল চুপ করিয়া বসিয়া ভাবিতে লাগিল। বেনু কহিল, আজ এই কথা লইয়া বাবা আমাকে যাহা মুখে আসিয়াছে তাহাই বলিয়াছেন, তাই আমি বাড়ি ছাড়িয়া চলিয়া আসিয়াছি। মা থাকিলে এমন কখনোই হইতে পারিত না। বলিতে বলিতে সে অভিমানে কাঁদিতে লাগিল। হরলাল বলিল, চলো, আমি শুদ্ধ তোমার বাবার কাছে যাই, পরামর্শ করিয়া যাহা ভালো হয় স্থির করিয়া যাইবে। বেনু কহিল, না, আমি সেখানে যাইব না। বাপের সঙ্গে রাগারাগি করিয়া হরলালের বাড়িতে আসিয়া বেনু থাকিবে, এ কথাটা হরলালের মোটেই ভালো লাগিল না। অথচ আমার বাড়ি থাকিতে পারিবে না, এ কথা বলাও তো বড় শক্ত। হরলাল ভাবিল, আর একটু বাদে মনটা ঠান্ডা হইলে ইহাকে ভুলাইয়া বাড়ি লইয়া যাইব। জিজ্ঞাসা করিল, তুমি খাইয়া আসিয়াছ? বেনু কহিল, না, আমার ক্ষুধা নাই, আমি আজ খাইব না। হরলাল কহিল, সে কি করে হয়? তাড়াতাড়ি মাকে গিয়া কহিল, মা, বেনু আসিয়াছে, তাহার জন্য কিছু খাবার চাই। শুনিয়া মা ভারী খুশি হইয়া খাবার তৈরি করিতে লাগলেন। হরলাল আপিসের কাপড় ছাড়িয়াই মুখ হাত ধুইয়া বেনুর কাছে আসিয়া বসিল। একটুখানি কাশিয়া একটুখানি ইতস্তত করিয়া সে বেনুর কাঁধের ওপর হাত রাখিয়া কহিল, বেনু, কাজটা কিন্তু ভালো হইতেছে না। বাবার সঙ্গে ঝগড়া করিয়া বাড়ি হইতে চলিয়া আসা, এটা তোমার কিন্তু উপযুক্ত নয়। শুনিয়া তখন বিছানা ছাড়িয়া উঠিয়া বেনু কহিল, আমার এখানে যদি সুবিধা না হয় আমি সতীশের বাড়ি যাইব। বলিয়া সে চলিয়া যাইবার উপক্রম করিল। হরলাল তাহার হাত ধরিয়া কহিল, বসো, কিছু খাইয়া যাও। বেনু রাগ করিয়া কহিল, না, আমি খাইতে পারিব না। বলিয়া হাত ছাড়াইয়া ঘর হইতে বাহির হইয়া আসিল। এমন সময় হরলালের জন্য যে জল খাবার প্রস্তুত ছিল তাহাই বেনুর জন্য থালায় গুছাইয়াছে তার মা। তাহাদের সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন। কহিলেন, কোথায় যাও বাছা? বেনু কহিল, আমার কাজ আছে, আমি চলিলাম। মা কহিলেন, সে কি?
সে কি হয় বাছা? কিছু না খাইয়া যাইতে পারিবে না। এই বলিয়া সেই বারান্দায় পাত পাড়িয়া তাহাকে হাতে ধরিয়া খাওয়াইতে বসাইলেন। বেনু রাগ করিয়া কিছু খাইতেছেই না, খাবার লইয়া একটু নাড়াচাড়া করিতেছে মাত্র। এমন সময় দরজার কাছে একটা গাড়ি আসিয়া থামিল। প্রথমে একটা দারোয়ান ও তাহার পশ্চাতে স্বয়ং অধরবাবু মচমচ শব্দে সিঁড়ি বাহিয়া উপরে আসিতে উপস্থিত। বেনুর মুখ বিবর্ণ হইয়া গেল। মা ঘরের মধ্যে সরিয়া গেলেন। অধর ছেলে সম্মুখে আসিয়া ক্রোধে কম্পিত কণ্ঠে হরলালের দিকে চাহিয়া কহিলেন, এই বুঝি? রতিকান্ত আমাকে তখনই বলিয়াছিল, কিন্তু তোমার পেটে যে এত মতলব ছিল তাহা আমি বিশ্বাসই করি নাই। তুমি মনে করিয়াছ বেনুকে বশ করিয়া উহার ঘাড় ভাঙাইয়া খাইবে? কিন্তু সে হইতে দিব না। ছেলে চুরি করিবে, তোমার নামে পুলিশ কেস করিব, তোমাকে জেলে ঠেলিয়ে তবেই ছাড়িব। এই বলিয়া বেনুর দিকে চাহিয়া কহিলেন, চল ওঠ। বেনু কোনো কথাটি না কহিয়া তাহার বাপের পেছনে পেছনে চলিয়া গেল। সেদিন কেবল হরলালের মুখের খাবার উঠিল না। প্রথম পর্বে এটুকুই। দ্বিতীয় পর্বে সম্পূর্ণ গল্পটি পরিবেশন করা হইবে। আমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।